Let's attack China. ট্রাম্পকে মনে মনে চায়নার সাথে অন্যরকম কোনো সংঘাতে জড়ানোর চিন্তা করছেন? তাইওয়ান ইস্যুতে একটা অস্থিরতা তো কাজ করছেই, কিন্তু অন্যদিকে ইউক্রেন যুদ্ধের তো কোনো সমাধান হচ্ছে না। শান্তি আলোচনার ক্ষেত্রে ভ্লাদিমির পুতিন এমন কিছু শর্ত জুড়ে দিয়েছেন যেটার অর্থ যুদ্ধ তিনি থামাতে চান না। আমেরিকার দুশ্চিন্তা এখানেই, কারণ তারা বুঝতে পারছে পুতিন এই ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে তার আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে চাইছেন, আর সেটা হলো পুরনো সেই সোভিয়েত ইউনিয়ন আবার গড়ে তোলা, যারা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুতিনের এই স্বপ্ন নিয়ে, বোঝার চেষ্টা করব আসলেই সেই সোভিয়েত রাশিয়াকে বিশ্বের বুকে ফিরিয়ে আনা সম্ভব কিনা, পুতিন সেই পথে কতটা এগোতে পারলেন, তার হাতে সেই স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট সময় আছে কিনা। কথা হবে সেই সব প্রসঙ্গেও। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভ্লাদিমির পুতিন আসলে কি চান? একটা নতুন সোভিয়েত ইউনিয়ন, নাকি তার থেকেও বড় কিছু? চলুন আজ বিশ্বের অন্যতম শক্তিশালী এই নেতার মাস্টার প্ল্যানটা একটু ডিকোড করার চেষ্টা করা যাক। 2005 সালের এই একটা কথাই কিন্তু দুনিয়া জুড়ে এনর্ম জল্পনা তৈরি করেছে। কিন্তু তিনি আসলে বোঝাতেটা কি চেয়েছিলেন? পুতিনের কাছে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন কোনো আইডিওলজির পতন ছিল না, না, একদমই না। ব্যাপারটা ছিল মানুষ নিয়ে। 2.5 কোটি রুশ যারা লিটারালি রাতারাতি নিজেদের দেশের বাইরে চলে গেল। পুতিন নিজেই এটাকে বলেছেন একটা আসল ট্র্যাজেডি। সাধারণভাবে তো এটাই ভাবা হয়, তাই না? কিন্তু উত্তরটা তার চেয়ে অনেক বেশি জটিল, আর এর মধ্যেই লুকিয়ে আছে পুতিনের এক অন্য আরও বড় ভিশন। চলুন গভীরে যাওয়া যাক। প্রথম পর্ব, গুপ্তচর থেকে উত্তরসূরি। এই প্ল্যানটা বুঝতে হলে আগের আর্কিটেক্টকে বুঝতে হবে, কিভাবে তিনি ধীরে ধীরে ক্ষমতার শীর্ষে পৌঁছালেন। পুতিনের গল্পটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ থেকে শুরু হয়নি, বরং এর শুরুটা হয়েছিল কেজিবির ছায়াজগতে। সেখানেই তিনি পূর্ব জার্মানিতে বছরের পর বছর একজন গোয়েন্দা হিসেবে কাজ করেছেন। মানে তার ক্ষমতায় আসাটা কিন্তু কোনো গণ আন্দোলনের ফল ছিল না, এটা ছিল একটা নিখুঁত ঠান্ডা মাথার পরিকল্পনা, যার নাম ছিল অপারেশন সাকসেসা। দেখুন, মাত্র 4 বছরেরও কম সময়ে পুতিনকে ক্ষমতার একটার পর একটা গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, আর এর শেষটা হয় ইয়েলসিনের সেই অবাক করা পদত্যাগের মাধ্যমে, যা পুতিনকে সরাসরি ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। এখান থেকে একটা জরুরি বিষয় পরিষ্কার হয়, পুতিনের ক্ষমতার ভিত্তিটা কিন্তু কোনো আদর্শ ছিল না। এর ভিত্তি ছিল দুটো জিনিস: 1, পুরনো এলিটদের স্বার্থ বাঁচানো, আর 2, এরপর সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে আসা। দ্বিতীয় পর্ব, রুশ বিশ্বপ্রিন্ট। আচ্ছা, ক্ষমতা হাতে পাওয়ার পর পুতিন ঠিক কোন আদর্শটাকে সামনে আনলেন? এখানে বিষয়টা বেশ ইন্টারেস্টিং, কারণ তার আসল মতাদর্শটা প্রায় ভুল বোঝা হয়। দেখুন, এটা একদমই কমিউনিজম ফিরিয়ে আনার গল্প না। পুতিনের ভিশনটা হলো একটা নব্য সাম্রাজ্যবাদী ধারণা, যাকে বলা হয় রুশ বিশ্ব বা রাশিয়ান ওয়ার্ল্ড। এর মূলে আছে জাতি, ভাষা আর একটা কমন ইতিহাস। তার 2021 সালের একটা বিখ্যাত প্রবন্ধের এই লাইনটা খেয়াল করুন। এটাই কিন্তু তার সব কাজের আইডিওলজিক্যাল জাস্টিফিকেশন। তার যুক্তিটা হলো আধুনিক ইউক্রেন নাকি পশ্চিমাদের তৈরি করা একটা কৃত্রিম অ্যান্টি রাশিয়া প্রজেক্ট। আর এখান থেকেই তার বিদেশনীতির মূল বিষয়গুলো একদম পরিষ্কার হয়ে যায়, যেমন প্রতিবেশী দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করা, পশ্চিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আর যাকে তিনি একটা বিভক্ত জাতি বলে মনে করেন তাকে এক করা। তৃতীয় পর্ব, মহাপরিকল্পনার বাস্তবায়ন। তো এই যে ব্লুপ্রিন্টের কথা বলা হলো, এটা বাস্তবে কিভাবে প্রয়োগ করা হয়েছে? গত 2 দশকে আমরা কিন্তু এর বেশ সহিংস একটা রূপান্তর দেখেছি। এই ঘটনাগুলো কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়, এগুলো হলো পুতিনের ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য নেয়া সামরিক পদক্ষেপের একটা স্পষ্ট আর ক্রমবর্ধমান ধারা। এই টেবিলে তাকালে একটা প্যাটার্ন খুব পরিষ্কার দেখা যায়। মানে সরকারিভাবে যে কারণগুলো দেখানো হয়, সেগুলো আসলে আসল কৌশলগত উদ্দেশ্যটাকে আড়াল করার জন্য। আর সেই আসল উদ্দেশ্যটা একটাই, এই অঞ্চলে আবার রাশিয়ার একাধিপত্য প্রতিষ্ঠা করা। চতুর্থ পর্ব, সাম্রাজ্যের বাস্তবতা যাচাই। 21 শতকে একটা সাম্রাজ্য গড়ে তোলা তো আর সহজ কথা নয়, তাই না? এর পথে অনেক বড় বড় বাধা আছে। তো পুতিনের এই স্বপ্নের পথে কাটা হয়ে কি দাঁড়িয়ে আছে?
সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো বেশিরভাগ পুরনো সোভিয়েত দেশগুলো আর মস্কোর নিয়ন্ত্রণে ফিরতে চায় না। তাদের অনেকেই এখন পশ্চিমাদের শিবিরে চলে গেছে। সাম্রাজ্য গড়ার এই স্বপ্নটা এখন কঠিন বাস্তবতার সামনে। একদিকে অনেক সামরিক খরচ আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আর অন্যদিকে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেই মানুষগুলোরই তীব্র প্রতিরোধ, যাদের তিনি এক করতে চাইছেন। একজন বিশ্লেষক যেমনটা বলেছেন, ইউক্রেনের প্রতিরোধ এটা প্রমাণ করে দিয়েছে যে ইউক্রেনকে ছাড়া কোনো নতুন রুশ সাম্রাজ্য গড়া যাবে না, আর ইউক্রেন এর অংশ হতে রাজি নয়। পঞ্চম পর্ব, স্বপ্ন বনাম বিভেদ। এই সব কিছু আমাদের একটা শেষ প্রশ্নের দিকে নিয়ে আসে। এই বিশাল সাম্রাজ্যবাদী প্রকল্পের শেষ পরিণতিটা কি হতে পারে? সুতরাং আসল কথাটা হলো, এটা অতীতকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা নয়। এটা হলো রাশিয়াকে তার নিজের শর্তে একটা বড় শক্তি হিসেবে আবার প্রতিষ্ঠা করার একটা রুথলেস ভবিষ্যৎমুখী পরিকল্পনা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা সাম্রাজ্য পুনরুদ্ধারের চেষ্টায় পুতিন কি আসলে একটা রুশ বিশ্বকে এক করছেন, নাকি এমন একটা বিভেদ তৈরি করছেন যা হয়তো আর কোনোদিনও মিটবে না? আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।